অবসরের আগে রাজীব কুমার এমন অনেক কথা বললেন যাতে মনে হতে পারে ভূতের মুখে রাজীবের মুখে রাম নাম। কিন্তু আদৌ এখন আর রাম নাম গিয়ে লাভ কি বলুন তো? তার গায়ে যে অনেক কালি লেগে রয়েছে এবং লেগে থাকবেও। এখন রাজীব যেসব কথা বললেন বা বলছেন, সেই কথাগুলো এই রাজ্যের বিজেপি নেতারা বলেন জানেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলার গুরুত্বের কথা বলতে গিয়ে এই কথাগুলো বলেন। এখন যখন তার অবসর একেবারে দোরগোড়ায়, তখন এসে এই কথাগুলো রাজীব কেন বললেন? আজ বলবো সাদা রাজীব কালো রাজীবের কথা। যদি আলোচনা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মীনাক্ষী বলছে, হঠাৎ কেন রাজীবের বিবেক জেগে উঠল সেটা জানতে দেখুন ও শুনুন মীনাক্ষী বলছে। অবসর মানে বিদায় বেলা, একটা ভাব গম্ভীর পরিবেশ তৈরি হয় যে কোনো বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে। আর তখন যিনি বিদায় নিচ্ছেন তার বিবেক জেগে ওঠে। রাজীব কুমারেরও না বিবেক জেগে উঠেছে বোধহয়। গোটা জীবন অধর্মের পথে চলা মানুষও যখন শেষকালে তাদের বিবেক যখন জেগে ওঠে, তখন আমরা মজা করে একটা প্রবাদ বলে থাকি, মরণকালে হরিনাম। না, আমি রাজীব কুমারকে কথা বলছি না, এই প্রবাদটা তার ক্ষেত্রে চলে কিনা সেটা আপনারা বিবেচনা করবেন। আলিপুর বডিগার্ড লাইনে রাজীবের ফেয়ারওয়েল প্যারেড অনুষ্ঠান ছিল। সেখানে রাজীব পুলিশের কর্তব্য কি কি স্মরণে রাখা উচিত, বাংলার পুলিশ তথা কলকাতা পুলিশের কি ভূমিকা, তারা কত সফল, এসব অনেক গুণগান গেয়েছেন এবং বারবার করে না সুন্দর সুন্দর কথায় তিনি বিবেকের কথা বলেছেন। বলেছেন মন যেটা চায় সেটা করা উচিত, মানে দলদাস হওয়া উচিত নয়, এটা বলতে চেয়েছেন। যদি বিবেকের কথাই বলেন তাহলে এই রাজ্যে বারংবার অনেক ঘটনায় দেখা গেছে নিরপরাধ মানুষকে লাঠিপেটা করছে পুলিশ, কলার ধরছে পুলিশ, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এমন সাংবাদিক অনেককে চিনি আমি। সাধারণ মানুষ কত আছে। এখন বিবেকের কথা, পুলিশ বিবেকের কথায় চলুক, এই আবেদন জানালেন বিদায়কালে রাজীব কুমার। কিন্তু তার আমলে পুলিশ কি বিবেকের কথা ভেবেছে? তখন তিনি কেন স্মরণ করেন? তিনি এটাও বলেছেন যে মানুষের হয়ে কাজ করতে হবে। শুনতে শুনতে আমার মনে হচ্ছিল তিনি যখন কাজের জগতে ছিলেন আর কি, তার দায়িত্ব, বিভিন্ন দায়িত্ব তিনি যখন পালন করেছেন, মানুষের প্রত্যাশা পূরণের জন্য তিনি কি নিরপেক্ষতা দেখিয়েছেন? মনে পড়ছিল সারদা কেলেঙ্কারিতে ওঠা তার বিরুদ্ধে অভিযোগগুলো। তিনি যে কাজগুলো করেছেন বলে অভিযোগ, সেটা না করলে বহু সর্বস্ব খোয়ানো মানুষের উপকার হতে পারত। শুনুন একবার রাজীব বিবেকের কথা বলতে গিয়ে কি বলেছেন। কর্মের জায়গায় কথা বলার থেকে অনেক উপরে আছে। আপনাকে আপনার কর্মে অন্য লোককে না শুনে আপনার মনের কথা শুনুন। আপনার আমাদেরকে আমরা যেটা পরিস্থিতি ট্যাকল করি, আমি আমার অন দি ডে অফ দ্য সুপার অ্যানিউয়েশন ফেয়ারওয়েল প্যারেডে আমি শুধু আপনাকে এটা বলার জন্য বলছি না, আপনারা ইউ আর ওয়ান অফ দি বেস্ট পুলিশ ফোর্স ইন দ্য কান্ট্রি, অ্যান্ড ওটাকে মেনটেন করার জন্য শুধু কথা বলে ওটা হয় না, কর্ম দিয়ে হয়। রাজীব বললেন কথা নয়, কাজ, কাজ, কর্ম। কাজ দিয়েই প্রমাণ করতে হবে, কাজ দিয়ে মানুষকে বোঝাতে হবে, কথা বলে নয়। কর্ম, কর্ম, কর্ম বা কর্মার কথা বললেন রাজীব। মনে হচ্ছিল এমন নিষ্কাম কর্মের কথাই তো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। এমন ভাবেই তো রাজা রামচন্দ্র নিরপেক্ষ শাসনের কথা বলেছেন, সেই পথ দেখিয়েছেন। রাজীবের মুখেও সেই সুর হবে না কেন বলুন? বাংলায় নানা অভিযোগে তিনি অভিযুক্ত হতে পারেন, কিন্তু রাজীব তো আসলে মথুরা, অযোধ্যার মাটি, উত্তরপ্রদেশে জন্মেছেন, বড় হয়েছেন। এরপরে রাজীব কিভাবে
বিজেপির সুরে কথা বলেছেন সেটাও আপনাদের শোনাবো। তার আগে না, রাজীব কুমারকে একটু চেনানো দরকার। সাদা কালো রাজীব কুমার, তিনি কখনো সাদা থেকেছেন, কখনো কালোও থেকেছেন। রাজ্যের পুলিশ প্রশাসনে যদি দুদে অফিসারদের নিয়ে একটা ইতিহাস লেখা হয় তাহলে অবশ্যই রাজীব কুমারের নাম সেখানে থাকবে। কলকাতা পুলিশ, সিআইডি থেকে চিটফান্ড কেস, এসব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে অনুগ্রহ ভাজন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন, সব মিলিয়ে বহু উত্থান পতন দেখা গিয়েছে এই পুলিশ কর্তার জীবনে। আর একেবারে শেষ লগ্নে তিনি বড় কালি মেখে বিদায় নিলেন, মানে অবসর নিলেন। যদিও এটা অবসর নয়, বলবো সে কথা। প্রথমে যুব ভারতীর ওই মেসি কাণ্ড মনে করুন, কি বড় অপরাধ। তার উপস্থিতিতে যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে এসেছিলেন তাদের ওপরে পরে অনেক নির্যাতন হয়েছে, তাদের গ্রেপ্তারও করা হয়েছে, কারণ তারা বিক্ষোভে ফেটে পড়েছিলেন। আর মুখ্যমন্ত্রীর পরিবারের লোক মন্ত্রীদের তোষামোদ করতে গিয়ে একটা মানে লজ্জাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যার জন্য তার প্রিয় ম্যাডাম তাকে শোকজও করেছিলেন, যদিও সেটা নাটক বলেই বিরোধীরা অভিযোগ করেছে। তার উপরে চাকরির একেবারে শেষ দিকে তিনি ম্যাডামকে নাকি ডাকাতি করতে সাহায্য করেছেন বলে অভিযোগ। ওই যে প্রতীক জৈনের বাড়িতে ম্যাডামের সাথে তিনি চলে গেলেন, আবার তার সিবিআই তদন্তের মুখে পড়ার ভয় তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট কি রায় দেবে আমরা এখনো জানি না, যদিও সেই ভয়টাই তাকে বড় পুরস্কার দিতে পারে। অবাক লাগছে না, সিবিআই তদন্ত হবে, আবার বড় পুরস্কার কি করে পাবেন। আসলে অবসরের পরে বড় বেতনে ম্যাডাম তাকে কোনো একটা কাজে লাগিয়েই দিতে পারেন। কাজ মানে ঠিক কাজ নয়, মোটা মাইনের পদ যেটা তৈরি করা হবে। মনে রাখতে হবে, ম্যাডামের যাবতীয় গোপন কর্মটি জানেন রাজীব কুমার। যা শুনতে পাচ্ছি তাতে রাজীব কুমারকে গোটা রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ঘোষণা করা হতে পারে অবসরের পরে। উত্তরপ্রদেশের বাসিন্দা রাজীব কুমার রুড়কি থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক, তথ্য প্রযুক্তি বিষয়ে যথেষ্ট দক্ষ বলেই পুলিশ মহলে শোনা যায়। 1989 সালে তিনি আইপিএস হন এবং 2016 সালে কলকাতার পুলিশ কমিশনার হন। তার আগে এই 2016 সালে পুলিশ কমিশনার, তার আগে কিন্তু সারদাকাণ্ড হয়ে গেছে, সেগুলো পরে বলবো। এই যে হলেন 1989 সালে আইপিএস এবং 2016 সালে কলকাতা পুলিশ, তার আগে বীরভূমের এসপি থেকে অনেক বড় বড় দায়িত্ব তিনি পালন করেছেন। আর একেবারে শেষে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদ ডিজি, যদিও ভারপ্রাপ্ত ডিজি, অস্থায়ী ডিজি ছিলেন, কারণ আমাদের মুখ্যমন্ত্রী, গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় তো আইন কানুনের ঊর্ধ্বে, তিনি নিয়ম মেনে কোনো নিয়োগ করতে চান না। কিন্তু রাজীব যখন ডিজি হলেন তখন তৃণমূলের ভেতর থেকেই একটা খোঁচা খেয়েছিলেন। খোঁচাটা দিয়েছিলেন কে জানেন? তৃণমূলের মুখপাত্র শ্রী শ্রী কুণাল ঘোষ। কারণ সারদা কাণ্ডের কথাটা একবার মনে করিয়ে দিয়েছিলেন কুণাল ঘোষ সেই দিনই। এই রাজীবের নেতৃত্বেই তো কুণালকে গ্রেপ্তার করা, কুণালের সেই কান্নাকাটি করা, তারপরে পুলিশের ভ্যান বাজানো, তার মধ্যে থেকে চিৎকার করে বলা সারদা কাণ্ডের এই চিটফান্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে। অনেক বিতর্ক, শিলংয়ে রাজীব কুমারকে বসিয়ে মুখোমুখি জেরা, সেসব মনে করিয়ে দিতে কুণাল নিজের এক্স হ্যান্ডেলে একটা কথা লিখেছিলেন, যেটা খুব গুরুত্বপূর্ণ, পুরনো কথা তবু বলছি। লিখেছিলেন, উনি দক্ষ অফিসার, মাঝখানে ওর সঙ্গে তীব্র বিরোধ ছিল, কালী পুজোর দিন সিএম এর বাড়িতে বহুদিন পরে দেখা ও সৌজন্য বিনিময় হয়, ততদিনে কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর কাছের হয়ে গিয়েছেন। তো আবার মানে তিনি বলেছিলেন বড় বেনিফিশিয়ারি। কিন্তু যাই হোক, কুণাল লিখছেন আরো, রাজীব আপনাকে অনেক শুভেচ্ছা, তবে কখনো কারোর কথা শুনে আমার মতো কোনো নির্দোষের জীবন নষ্ট করতে যাবেন না, এসব ভগবান ক্ষমা করেন না। কুণাল ঘোষ এটা লিখেছিলেন। এই যে ভগবান ক্ষমা করেন না, এটা বুঝলাম, এটা আমরা বিশ্বাস করি, আমি তো বিশ্বাস করি, আপনারাও অনেকেই হয়তো করেন।
কিন্তু এই যে নির্দোষের জীবন নষ্টের বিষয়টা কি, এবং কারো কথা শুনে, তাহলে কার কথা শুনে রাজীব কুমার অনেক নির্দোষের জীবন নষ্ট করতেন? রাজীব কি এটা করতে অভ্যস্ত ছিলেন? আমরা শুধু কুণাল ঘোষকে দেখি তার কথায় তিনি নির্দোষ এবং রাজীব কুমার তার জীবন নষ্ট করেছেন। সারদা চিটফান্ড সংক্রান্ত তদন্তে গুরুত্বপূর্ণ একাধিক নথি, তথ্য, প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল রাজীব কুমারের বিরুদ্ধে। 2019 সালের ফেব্রুয়ারি মাসে রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দেয়। সেই মনে পড়ছে না, পথ আগলে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী এবং শেষে ধর্নায় বসে গেলেন রাজীবকে নিয়ে। সেই সময় প্রায় 20 দিন রাজীব নিখোঁজ ছিলেন। সিবিআই খুঁজছিল কোথায় রাজীব, কোথায় রাজীব, পাওয়া যায়নি। সারদা মামলায় সুপ্রিম কোর্ট রক্ষা কবচ তুলে নেওয়ার পরেও নিখোঁজ হয়ে যান রাজীব কুমার, তখনও খুঁজে পাওয়া যায়নি। অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন করেন এবং কলকাতা হাইকোর্ট তাকে রক্ষা কবচ দেয়। সেটা পাওয়ার পর তিনি কাজে যোগ দেন। কাজে যোগ দেন মানে বিশেষ কাজ করতেন না সেই সময়, জানেন, মেধাবী, এমনিতে তো মেধাবী। তখন নাকি সিআইডি দপ্তরে বসে তিনি অঙ্ক কষতেন। আমি খবরের কাগজে পড়েছি, পরে খোঁজ নিয়েও জেনেছি। তার ঘরে, মানে সিআইডি অফিসার রাজীব কুমারের ঘরে তখন বিভিন্ন কলেজের গণিতের শিক্ষকেরা, অধ্যাপকেরা আসতেন। বিভিন্ন কলেজ থেকে ছাত্র ছাত্রীরা সব আসতেন তার কাছে এবং তিনি সারাদিন অঙ্ক করতেন। অন্য কাজে বিশেষ মন ছিল না। পরে ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায় রাজীবকে পুলিশ থেকে সরিয়ে বেশ কিছুদিনের জন্য আমলা বানিয়ে রাখেন। তথ্য ও প্রযুক্তি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। সেই রাজীবের মুখে সত্যিই এখন রাম নাম। শুনুন কিভাবে রাম নাম গেয়েছেন তিনি। আমাদের স্টেট হচ্ছে মোস্ট স্ট্র্যাটেজিক্যালি জিওপলিটিক্যালি প্লেসড। কোন স্টেট ভারতবর্ষে যেখানে 3টা বর্ডার, বাংলাদেশ, নেপাল ও ভুটান আছে, ওর ওই দেশের কোনো প্রবলেম আমাদের স্টেটের প্রথম ফিল। আপনারা বলবেন রাম নাম কোথায়, তিনি তো পশ্চিমবঙ্গের ম্যাপটা বোঝাচ্ছিলেন। রাজীব কি বললেন? বললেন 3টি দেশের সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গে, নেপাল, ভুটান, বাংলাদেশ। ফলে ওই দেশগুলোতে কোনো কিছু হলেই তার প্রভাব এসে পড়ে পশ্চিমবঙ্গে। এই কথাটাই তো বিজেপির কথা, এই কথাটাই তো নরেন্দ্র মোদী বলেন, অমিত শাহরা বলেন, যে জাতীয় স্বার্থে পশ্চিমবঙ্গের নিরাপত্তা জরুরি, জাতীয় স্বার্থে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় রাষ্ট্রবাদী ভাবনা জরুরি। রাজীব যখন এতটাই জানেন যে বাংলাদেশ সীমান্তটা সত্যি আমাদের কাছে খুব স্পর্শকাতর, তাহলে তিনি তার দায়িত্বে থাকার সময় কেন তার ম্যাডামকে বলেননি সীমান্তে ফেন্সিং এর জন্য বিএসএফ কে জমিটা দিয়ে দেওয়া হোক? কেন বলেননি রাজ্যে এত অনুপ্রবেশে মদত দেওয়া ঠিক নয়? তৃণমূল একা পারেনি তো, পুলিশের সাহায্যও তো লেগেছে। যেখানে বিএসএফ নেই সেখানে জলা জমি এসব দিয়ে যেখান দিয়ে অনুপ্রবেশ হয়, তারপরে তো তারা ডাঙায় এসে কোনো একটা থানা এলাকাতেই থাকেন। অনুপ্রবেশকারীদের কথা বলছি। রাজীব কুমার কেন তখন পুলিশকে সতর্ক করেননি? কেন তিনি বলেননি মালদহ, মুর্শিদাবাদের মতো সীমান্তবর্তী জেলাগুলো জঙ্গিদের ঘাঁটি হয়ে উঠছে? কেন বলেননি সেখানে জেহাদি সন্ত্রাসের পরিকল্পনা চলছে? কেন সেই ধরনের ঘটনা দেখার পরেও তিনি বলে দেননি ওই দেখুন ওই পতাকাগুলো জেহাদিদের, তারা এখানে হিন্দু নিধন করতে এসেছে? কেন বলেননি? রাজ্যের পুলিশ প্রধান থাকার সময় তিনি কেন সতর্ক করেননি সীমান্তবর্তী থানার পুলিশকে? কেন সীমান্ত এলাকায় রাজনীতির স্বার্থে তৃণমূল যা করেছে এবং করছে তার বিরোধিতা করেননি ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার? পুলিশকে কেন সতর্ক থাকতে বলেননি বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচার চক্র চলা নিয়ে? এখন বলছেন। সত্যি এটাকেই মরণকালে হরিনাম বলে কিনা সে বিবেচনা করবেন আপনারা। লিখুন আপনাদের মতামত। আর যদি প্রতিবেদন ভালো লাগে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দিন। আপনারা খুব খুব ভালো থাকবেন।